পর্ব ৫৭৯ চুরির শাস্তি। নীল কোনো কথা বলছে না দেখে মলয়রক্ষিতের মনে হলো সে ভয় পেয়ে গেছে। রক্ষিতের মুখে এক আত্মতৃপ্তির হাসি ফুটে উঠল। নিজের দলে থাকা লিস্টের বাকি লোকজনের দিকে ফিরে গর্বিত ভঙ্গিতে এক নজর দেখে তিনি ইশারায় বোঝালেন, চিন্তার কিছু নেই, সব ঠিক আছে। আমার যা বলার ছিল বলা হয়ে গেছে। আশা করি সবাই আমার কথার সঙ্গে একমত, তাই তো? তাহলে আমরা কি এবার উঠতে পারি? অফিসের অনেক কাজ জমে আছে। কথাগুলো শেষ করে একগাল হেসে মলয়রক্ষিত চেয়ার থেকে সামান্য পেছনে হেলে বসলেন। তার মুখের সেই গর্বিত হাসি যেন দ্বিগুণ উজ্জ্বল হয়ে উঠেছিল। রক্ষিতের কথা শেষ হতে না হতেই রুমের মধ্যে এক অদ্ভুত নীরবতা নেমে এলো। সবাই ঘাড় ঘুরিয়ে নীলের দিকে তাকালো। কেউ কেউ মনে মনে স্বস্তির নিঃশ্বাস ফেলছিল, আবার কেউ কেউ একেবারে নির্লিপ্ত মুখে বসেছিল। বাকিদের মুখ দেখে বোঝা যাচ্ছিল না তারা ঠিক কি ভাবছে। হঠাৎই নীলের ঠোঁটের কোণে এক তীক্ষ্ণ হাসি ফুটে উঠল। সরু চোখে রক্ষিতের দিকে তাকিয়ে সে মৃদু গলায় বলল, এত তাড়াহুড়ো করছেন কেন মিস্টার রক্ষী? কোনো বাইরের লোক বা নামকরা বিনিয়োগকারীর সঙ্গে জরুরি মিটিং আছে নাকি? নীলের সেই তীক্ষ্ণ দৃষ্টি আর শীতল কণ্ঠের ধারে ঘরের পরিবেশ যেন মুহূর্তে পাল্টে গেল। মলয়রক্ষিত চমকে উঠে সামলে নিয়ে বললেন, না, তেমন কোনো গুরুত্বপূর্ণ বিষয় নেই। তবে আপনার যদি আমাদের আর কিছু বলার থাকে দয়া করে তাড়াতাড়ি বলুন, কারণ কোম্পানির সমস্ত উচ্চপদস্থ কর্মকর্তারা এখন এখানে বসে আছেন। কেউ কাজ করতে পারছেন না। আমরা রয়চৌধুরী গ্রুপের ১ সেকেন্ডেরও ক্ষতি মেনে নিতে পারব না। আসলে রক্ষিত ভাবতেই পারেননি যে এত অল্প বয়সী এবং অভিজ্ঞতাহীন হলেও নীল আদতে এতটা সাহসী হতে পারে। তার উত্তর শুনে নীল শান্তভাবে বলল, বাকিদের হয়তো আমার জন্য দেরি হচ্ছে, কিন্তু আপনাদের তো। কথা শেষ করার আগেই এবার সে উঠে দাঁড়ালো। তারপর এক মুহূর্তও দেরি না করে সজোরে টেবিলে একটা চাপড় মারল। তার এই আচরণে মিটিং রুমের সবাই হতভম্ব হয়ে গেল। এর মধ্যেই হঠাৎ দরজা খুলে গেল, আর ঘরের মধ্যে কয়েকজন ঢুকে এলো। তাদের নেতৃত্বে ছিল নান আদার দ্যান কুণাল সাহা। আমিও দেখি এই দরজা দিয়ে কে বেরোতে পারে। কুণাল খুব স্বাভাবিক ভঙ্গিতে দরজার পাশে একটা চেয়ার টেনে নিয়ে আরাম করে বসে পড়ল। আরে, এ তো কুণাল লাহা, লাহা পরিবারের ছেলে। রক্ষিতের দলের একজনের মুখ থেকে দ্রুত বেরিয়ে এলো, কুণাল এখানে কি করছে? রক্ষিতের এইবার সিরিয়াসলি ভয় করতে শুরু করল। অন্যদিকে কুণালের উপস্থিতি মিটিং রুমের পরিবেশ মুহূর্তে বদলে দিল। এক কথায় বলতে গেলে কুণাল লাহা এই কলকাতা শহরের ত্রাস, যার নাম শুনলে অনেক বড় দাদা থেকে দিদি সবারই রক্ত হিম হয়ে যায়। গত কয়েক বছরে সে বহু শক্তিশালী উদ্ধত মানুষের সঙ্গে লড়াই করেছে। কেউ জানে না কিভাবে সে তাদের শেষ করেছে। তবে এটা সবাই জানে, কুণালের মুখোমুখি হলে কেউ সহজে রক্ষা পায় না। কয়েক মাস আগেই এই লাহা পরিবার একেবারে শেষ হতে বসেছিল, কিন্তু কুণাল একা হাতে পুরো পরিবারটাকে বাঁচিয়েছে। কুণাল লাহা একটা বিধ্বংসী ঝড়ের মতো, যাকে ঘাটানো মানে মরণ ফাঁদে পা দেওয়া। সুলতানের সঙ্গে কুণালের বিরোধের গল্প কলকাতা সবাই জানে। শুধু বিরোধ নয়, কুণাল একেবারে সুলতানকে শেষ করে ফেলে। আর কল্লোল চ্যাটার্জির সঙ্গে যা ঘটেছিল সেটা টানা সপ্তাহ পুরো শহরে খবরের শিরোনামে ছিল। এমন একটা পরিস্থিতিতে মলয়রক্ষিত বুঝে গেলেন কুণালের সঙ্গে পাঙ্গা নেওয়া তাদের জন্য কতটা বিপজ্জনক হতে পারে। মিস্টার নীল, আপনি আসলে কি করতে চাইছেন? কুণালের দিকে তাকিয়ে ভয়ে কাঁপতে কাঁপতে রক্ষিত জিজ্ঞেস করলেন। কিছুই না, শুধু একটু মনে হলো আপনাদের কিছু জিনিস বোঝানো দরকার, নীল শান্তভাবে বলল। তারপর সে সেক্রেটারি নন্দিতার হাত থেকে কয়েকটা কাগজ নিয়ে সেগুলো জোরে টেবিলে ছুঁড়ে মারল। আপনারা এখনই ব্যাখ্যা করবেন ওই টাকা কোথা থেকে এলো আর কোথায় গেল। না হলে না হলে আমি তোমাদের মাংসের কষা বানিয়ে কাটা পুকুরের হাঙরদের খাওয়াবো। নীলের কথা শেষ হওয়ার আগেই কুণাল ঠান্ডা গলায় বলে উঠল। কাগজগুলো দেখে এবং তার ভেতরের তথ্য পড়ে মলয়রক্ষিত, গুরুদাস সিংহ আর বাকিদের মুখে ভয়ে স্পষ্ট হয়ে উঠল। তারা ভাবতেও পারেনি নীল এতটা প্রস্তুত হয়ে আসবে এবং বিষয়টা এত গভীরভাবে তদন্ত করবে। কাগজগুলোর মধ্যে জলের বোতল কেনার তথ্য পর্যন্ত রেকর্ড করা ছিল। এখন তারা ব্যাখ্যা করবেই বা কিভাবে? আর আদৌ কি তাদের কাছে বলার মতো কোনো যুক্তি অবশিষ্ট আছে? এই কাগজগুলো ভালো করে দেখুন। এখানে আপনাদের সমস্ত কীর্তিকলাপ স্পষ্ট করে লেখা আছে। ঠিক ১০ মিনিট দিলাম, তারপর আমাকে সংক্ষেপে ব্যাখ্যা করবেন যে আসল ব্যাপারটা কি। নীল তার হাত দুটো ভাঁজ করে বুকের কাছে নিয়ে একেবারে নির্লিপ্ত ভঙ্গিতে চেয়ারে হেলান দিয়ে বসল। কিন্তু প্রশ্ন হলো, ১০ মিনিটের মধ্যে ব্যাখ্যা দেওয়া কি আদৌ সম্ভব? একদমই না। ১০ মিনিট কেন, ১০ বছর দিলেও এই রক্তির গ্যাং কিছুই ব্যাখ্যা করতে পারবে না, কারণ ব্যাখ্যা করার মতো কিছু তাদের কাছে নেই। এই কেলেঙ্কারি হাজার বা লাখ টাকার নয়, কোটি কোটি টাকার। আপনি কি একদিনে কোটি টাকার লটারি জিততে পারেন বন্ধু? সম্ভবত না। ঠিক সেভাবেই কোটি টাকার দুর্নীতির হিসাব ১০ মিনিটে দেওয়া কিভাবে সম্ভব? মিস্টার নীল, আপনি কি সত্যিই আমাদের সঙ্গে এইসব করতে চান? আপনি কি বুঝতে পারছেন না যে আমি আমার লোকজন নিয়ে এক্ষুনি এই কোম্পানি থেকে ইস্তফা দিতে পারি?
শেষ মুহূর্তে একটা মরিয়া চেষ্টা করলেন ধূর্ত রক্ষিত। আপনার কি ধারণা আছে এই কোম্পানির ঠিক কতগুলো সিক্রেট আমার কাছে আছে? সেগুলো যদি ফাঁস হয়ে যায় তাহলে শুধু যে রয় চৌধুরী গ্রুপ দেউলিয়া হয়ে যাবে তা নয়, কোম্পানি পুরোপুরি বন্ধ হয়ে যাবে। রক্ষিত একদম ঠিক বলছেন মিস্টার নীল। আমাদের অপমান করে আপনার লাভ কি? আমরা তো আপনারই লোক, আপনার জন্যই কাজ করছি। মন্দিরের প্রসাদ তো সবার জন্যই। আমরাও যদি একটু চেখে নিই তাতে ক্ষতি কি? আমার ডিজাইন ডিপার্টমেন্ট কোম্পানির সব মেজর প্রজেক্টের ইনচার্জ। যদি সেসব ব্লুপ্রিন্ট ফাঁস হয়ে যায় তাহলে রয় চৌধুরী গ্রুপ অন্তত 100 কোটি টাকার ক্ষতির মুখে পড়বে। রক্ষিতের দেখা দেখি এবার বাকিরাও একে একে মুখ খুলতে শুরু করল। কিন্তু মুখ খোলার কারণ নীলকে হুমকি দেওয়া। সবাই মিলে একজোট হয়ে নীলের বিরুদ্ধে রুখে দাঁড়ালো। এখনো 7 মিনিট বাকি আছে। ঘড়ির দিকে একবার চোখ বুলিয়ে নীল ঠান্ডা গলায় বলল, আপনি। রক্ষিত একটা গভীর শ্বাস নিলেন। কাঁপা কাঁপা আঙুলে নীলের দিকে ইশারা করে তিনি গলা ফাটিয়ে চিৎকার করে উঠলেন, ঠিক আছে, আপনি আমাকে জোর করছেন এসব করতে? আপনি কি সত্যিই রয় চৌধুরী গ্রুপের পতন দেখতে চান? আপনি কি চান আমি পদত্যাগ করি? রক্ষিত স্যার একদম ঠিক বলেছেন। যদি সিইও সাহেব এটাই চান তবে আমরাও পদত্যাগ করতে রাজি। অবশ্যই। এত বছর ধরে এই কোম্পানির জন্য প্রাণপাত করে কাজ করলাম, এখন বুড়ো হয়ে গেছি, আমাদের আর কোনো দাম নেই। তাহলে এই কোম্পানিতে থেকে লাভ কি? শুনুন মিস্টার নীল, ওইসব টাকার গরম আমাদের দেখাবেন না। ইজ্জতটাই আমাদের কাছে আসল। রক্ষিতের জোশ দেখে তার চেলারা যেন আরও ক্ষিপ্ত হয়ে উঠল। অন্যদিকে নীল এইবার তার দুহাত স্ট্রেচ করল, যেন পুরো পরিস্থিতি তার নিয়ন্ত্রণে। তারপর একটু আড়মোড়া ভেঙে বলল, আপনাদের কাছে এখনো 5 মিনিট সময় আছে। তোমার এই সস্তা খেলা তুমি নিজেই খেলো, আমাদের এতে বিন্দুমাত্র আগ্রহ নেই। রক্ষিত হাত নেড়ে দ্রুত দরজার দিকে এগিয়ে গেলেন। তবে তার বাকি চেলারা তাকে অনুসরণ করার আগে দরজার পাশে বসে থাকা কুণাল এইবার উঠে দাঁড়ালো। প্রথমে সে এক থাবায় মলয়ের কাঁধ চেপে ধরল। তারপর কানের কাছে মুখ এনে নরম গলায় ফিসফিস করে বলল, হ্যালো, আমি এখানে। কোথায় যাচ্ছিলে আমাকে ছেড়ে? তোমার স্মৃতিশক্তি তো দেখছি খুব খারাপ। মা ব্রাহ্মীরস খাওয়ায়নি? বললাম না, বেশি বাঁদরামি করলে কাটা পুকুরের হাঙর। এই বলে জ্বলন্ত চোখে রক্ষিতকে ইশারা করল নীলের সামনে গিয়ে দাঁড়াতে। পৃথিবীতে দু ধরনের মানুষ আছে বন্ধুরা। কিছু মানুষ বিপদ দেখলেই পালিয়ে যায়, আর কিছু মানুষ সেই বিপদের সামনে বুক চিতিয়ে দাঁড়ায়। আমাদের রক্ষিত ছিলেন দ্বিতীয় ধরনের। কুণাল ভেবেছিল কথায় কাজ হবে, কিন্তু না। রক্ষিত হঠাৎ বাঘের মতো গর্জন করে উঠলেন, এই কুণাল লাহা, আমাকে একদম ভয় দেখানোর চেষ্টা করবে না। যদি সাহস থাকে তাহলে গায়ে হাত দিয়ে দেখাও। এক মুহূর্তের জন্য কুণাল থমকে গেল। তারপর জোরে হেসে উঠে বলল, জিও, তোমার তো দেখছি খুব রস। এসো, তোমার সাথে একটু ইতকিত খেলি। কতদিন খেলিনি, লুডো খেলতে খেলতে বোর হয়ে গেছি। এই বলেই রক্ষিতের হাঁটু লক্ষ্য করে সজোরে একটা লাথি মারল। মুহূর্তেই কট করে হাড় ভাঙার শব্দ হলো, আর মলয়ের দলের বাকি বিপ্লবীরা ভয়ের চোটে রামনাম জপতে শুরু করে দিল। ওইদিকে লাথি খেয়ে রক্ষিতের মুখ রাগে গনগনে হয়ে উঠল। তিনি যন্ত্রণার চোটে কাটা ছাগলের মতো ছটফট করতে শুরু করলেন। কিন্তু কুণাল থামল না। সে রক্ষিতের দুটো হাত মুচড়ে দিয়ে নিজের হাঁটু দিয়ে তার পেছনে আবার একটা লাথি মারল। বাপরে, বুড়ো গলায় কি জোর মাইরি! তুই তো শুনেছি জুনিয়রদের খুব টর্চার করিস, ইন্টার্নদের পয়সায় দামি সিগারেট খাস। সব খবর আছে চাদু, বহুত বার বেড়েছে তোমার। তুই ছাড়বি কিরে? তোকে লাত মেরে এখান থেকে তাড়ানো হলো। এত মার খেয়েও রক্ষিত আবার কিছু একটা বলতে যাচ্ছিলেন। এইরকম ভুল কি কেউ করে বন্ধুরা? কুণাল এইবার আরও ক্ষেপে গেল। সে রক্ষিতের কাঁধে একটা হ্যাচকা টান মারল। আবার একটা কট করে আওয়াজ হলো, তবে সেটা কাঁধ থেকে নয়, সোজা কোমর থেকে। বেটা রক্ষিত যন্ত্রণায় খুঁকুড়ে চিৎকার শুরু করলেন। কয়েক সেকেন্ড মাত্র, তারপরই বাস বেহুশ হয়ে গেল মলয় রক্ষিত। দূর, নিভে গেল। আর একটু মজা নিতাম। হতাশ গলায় মাথা নাড়ল কুণাল। পিছনে দাঁড়িয়ে থাকা মলয়ের সাঙ্গপাঙ্গরা ভয়ে জমে গিয়েছিল। কেউ সাহস করে তাকে সাহায্য করতে এগিয়ে এলো না। কুণালও সেদিকে বিশেষ নজর দিল না, বরং ঠান্ডা মাথায় মলয়ের ভাঙা পায়ে আবার একটা জোরালো লাথি মারল। আর যন্ত্রণার চোটে আবার তার জ্ঞান ফিরে এলো। মিস্টার নীল, প্লিজ আমাকে বাঁচান, আমি আর পারছি না। কাঁদতে কাঁদতে বলে উঠলেন তিনি। তার ঠোঁট কাঁপছে, মুখটা থেবড়ানো কুমড়োর মতো ফুলে গেছে। দেখে কে বলবে একটু আগে এই লোকটাই আঙুল তুলে দাবড়াচ্ছিল? নীল চুপচাপ কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। তারপর শান্ত স্বরে বলল, দেখুন মিস্টার রক্ষিত, আপনি নিজেই তো একটু আগে ইস্তফা দিয়েছেন। তার মানে আপনি এখন আর আমার লোক নন। সুতরাং একটা অচেনা লোকের জন্য কুণাল লাহার মতো প্রভাবশালী কাউকে রাগানোর সাহস আমার নেই। সরি। নীলের মুখে এই উত্তর শুনে রক্ষিতের চোখ উল্টে গেল। তার সাঙ্গপাঙ্গরাও হতবাক। কেউ ভাবতেও পারেনি নীল এতটা কঠোর হতে পারে। মিস্টার নীল, আমি ভুল করেছি,
প্লিজ আমাকে আরেকটা সুযোগ দিন। মা কালীর দিব্যি বলছি, ভবিষ্যতে আমি কোম্পানির জন্য একদম মন দিয়ে কাজ করব, আর কোনো ভুল হবে না আমার। যন্ত্রণায় ছটফট করতে করতে কাকুতি মিনতি শুরু করলেন রক্ষিত। কিন্তু কুণাল তাকে সুযোগ দেওয়ার কোনো ইচ্ছাই দেখালো না। তার ঠোঁটের সেই শয়তানি হাসিটা আরো চওড়া হয়ে গেল। একটা খোঁচা মেরে সে বলল, বাবা, তুমি কালী ভক্ত জানতাম না তো। পাড়ায় তো শুনেছি সেকুলার বলে পুজোর চাঁদা দাও না। এই যে এত কোটি কোটি টাকা ঝাড়লে, তা রেখেছ কোথায়? খাটের তলায়? এই বলেই কুণাল তার শক্ত হাত দিয়ে মলয়ের গালে একটা থাপ্পড় মারল। সেই জোরালো শব্দে গোটা ঘর কেঁপে উঠল। রক্ষিতের ঠোঁট ফেটে গিয়ে রক্ত পড়তে শুরু করলো। নীলের কোম্পানির এই দুর্নীতির জন্য দায়ী কি একা মলয় রক্ষিত, নাকি এর পেছনে আরো বড় কেউ আছে? কুশল বরাটের কি কোনো ভূমিকা এখানে রয়েছে? নীল কি এবার কুশলকে সরাসরি টার্গেট করবে?